নিশাদ শুনতে পাচ্ছ? আচ্ছা, তো পড়াশোনা আসো আমরা শুরু করি। সেটা হচ্ছে আজকে মূলত আমরা যেটা নিয়ে পড়বো, আমরা কালকে আমরা আগের দিন যেটা নিয়ে পড়ছিলাম আমরা আহ সেই সেই টপিক নিয়ে পড়বো। আমাদের এই চ্যাপ্টার শেষ করতে লাগবে কিছুদিন, 3-4 দিন টাইম লাগতে পারে, বুঝছো? তো কথা হলো 3-4 দিনের মধ্যে আমি পড়ানো শেষ করার পরে যেন তোমার এই চ্যাপ্টারে আর কোনো সমস্যা আমি খুঁজে না পাই, বুঝছো? আর আমি আগের ক্লাস যেটা নিছিলাম মানে হচ্ছে আমাদের স্থির তড়িতের আজকে আমি প্রশ্ন দিয়ে দেবো রাত্রে। তুমি কালকে সকালের মধ্যে আমাকে প্রশ্নের উত্তর করে আমাকে দিবা, ঠিক আছে? কালকে সকাল 12টার মধ্যে আমাকে, সকাল 12টার মধ্যে আমাকে তুমি প্রশ্নের উত্তর করে আমাকে দিবা। সকাল 12টার মধ্যে আমাকে উত্তর করে দিবা কালকে। এখন কথা হচ্ছে, আসো আমরা আজকে জৈব রসায়ন পড়া শুরু করি। পড়া শুরু করতে দেখো আজকে আমরা ফার্স্টে কি পড়বো বলো? বলো। দেখো আজকে আমরা পড়বো অ্যালকেন নিয়ে। তো অ্যালকেন, আমরা কালকে দেখছিলাম যে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন কালকে দেখছিলাম না? অ্যালকেন, বলো। অ্যালকেন, অ্যালকিন, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। অ্যালকাইন, বুঝছো? আমরা কালকে যেটা পড়ছিলাম অ্যালকেন, অ্যালকেন, অ্যালকাইন। তো অ্যালডিহাইড, এরপরে আমরা পড়ছিলাম হচ্ছে আহ তারপরে তোমার অ্যালকোহল, তারপরে পড়ছিলাম হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। তো কথা হলো যে এইগুলা তুমি কি বাড়ি একটু দেখছিলে শীট থেকে বা বই থেকে? বই থেকে বা শীট থেকে বাড়ি একটু দেখছিলে? শীট থেকে দেখলে হবে না, বই থেকে দেখতে হবে। আগে বই তারপরে শীট। কোনোদিন শীটের আগে, বইয়ের আগে শীট না। আগে বই তারপরে শীট, ঠিক আছে? তো এখন কথা হলো এইগুলা তো তুমি দেখছিলে, এখন আমরা বলে বলে ফেললো যে অ্যালকেনের সাধারণ সংকেত কি? সিএন। মনে কেন আসবে না? যে এই ধরনের ফাঁকিবাজি করা যাবে না তো। কালকে পরে বলো অ্যালকিনের সংকেত কি? অ্যালকাইনের সংকেত কি? বলো। অ্যালকাইল মূলকের সংকেত কি? পড়াইছিলাম। আমি অ্যালকাইলের সংকেত জানতে চাইছি, অ্যালকাইল মূলকের সংকেত। CnH2n+1 মনে নাই? এটা হচ্ছে অ্যালকাইল, এর সাথে ওএইচ, এর সাথে ওএইচ যুক্ত করলে কি হবে? এর সাথে ওএইচ যুক্ত করলে আমার অ্যালকোহল হবে। আবার এর সাথে COH যুক্ত করলে আমার অ্যালডিহাইড হবে। এর সাথে COOH যুক্ত করলে ফ্যাটি অ্যাসিড হবে। এটা কালকে দেখাইছিলাম না? হ্যাঁ, তো ভুলে গেছো কেন? মন কোন দিকে থাকে বলো? ভুললে কিভাবে এটা? ভুলছো, 100% ভুলছো। দেখো নিশাত, এই চ্যাপ্টার যদি তুমি ভালোভাবে না পারো তাইলে কিন্তু তোমার ঝামেলা হবে। তুমি কিন্তু মানে এই তোমার যেই প্রি টেস্ট পরীক্ষা হবে না, এই যে 10-এর যে প্রি টেস্ট পরীক্ষা হবে, এই প্রি টেস্ট পরীক্ষায় মারাত্মকভাবে রেজাল্ট খারাপ হবে যদি এই চ্যাপ্টার তুমি না পারো। কারণ এই চ্যাপ্টার থেকে কিন্তু প্রশ্ন আসবে প্রি টেস্টে, কারণ প্রি টেস্টে কিন্তু সিলেবাস অর্ধেক, মানে সিলেবাস কিন্তু অল্প, পুরো বইতে কিন্তু পরীক্ষা হবে না। তো অল্প সিলেবাসে পরীক্ষা হবে আর এই চ্যাপ্টারটা পরীক্ষাতে থাকবে, তো মাস্টলি কিন্তু মেলাগুলো প্রশ্ন আসবে এই চ্যাপ্টার থেকে। তো এই চ্যাপ্টার যদি না পারো তাহলে প্রি টেস্টের রেজাল্ট খারাপ হবে, মাথায় রেখো এই জিনিসটা। যদি প্রি টেস্টে যদি
খারাপ করার মন মানসিকতা থাকে তাহলে এই চ্যাপ্টার বাদ দিতে পারো, সমস্যা নেই। তো এখন কথা হচ্ছে যে এই যে আমাদের অ্যালকেনের সাধারণ সংকেত অ্যালকিন অ্যালকাইন সবগুলো সাধারণ সংকেত আমি পেলাম। আচ্ছা বলো, অ্যালকেনের অ্যালকেনের নামের শেষে কি বসে? নামের শেষে আমরা কি বসাই অ্যালকেনের নামের শেষে? অ্যালকেনের নামের শেষে কি বসে? অ্যালকেনের নামের শেষে কি বসে? অ্যালকেনের, আচ্ছা অ্যালকেনের একটা উৎপাদের নাম বলো তো। অ্যালকেনের একটা সদস্যের নাম বলো, অ্যালকেনের এই গ্রুপের একটা সদস্যের নাম বলো। মিথেন। আচ্ছা, মিথেন। আচ্ছা বলো, নামের শেষে কি বসে? অ্যালকেনের নামের শেষে কি বসে? এন বসে। আচ্ছা, অ্যালকিনের নামের শেষে কি বসে? কি বসে? ইন। আচ্ছা, অ্যালকাইনের নামের শেষে কি বসে? অ্যালকাইন। কি? বলো বলো, কি বলছিলে বলো। আইন বসে, আইন। আচ্ছা, এক কার্বন বিশিষ্ট জৈব যৌগকে আমরা কি বলি এক কার্বন থাকলে? এক কার্বন থাকলে কি বলি? মিথ। দুই কার্বন থাকলে কি বলি? ইথ। তিন কার্বন থাকলে কি বলি? প্রোপ। আচ্ছা, চার কার্বন থাকলে? বিউট। পাঁচ কার্বন থাকলে? পেন্ট। আচ্ছা, এরপরে ছয় কার্বন থাকলে? হেক্স। আচ্ছা বলো, তিন কার্বন বিশিষ্ট অ্যালকেনের নাম কি? তিন কার্বন বিশিষ্ট অ্যালকেন। অ্যালকেন কি নাম? তিন কার্বন বিশিষ্ট অ্যালকেনের নাম বলো। প্রোপেন। আচ্ছা, আচ্ছা হলো। তুমি চার কার্বন বিশিষ্ট অ্যালকিনের নাম বলো, চার কার্বন বিশিষ্ট অ্যালকিন। বিউটিন। আচ্ছা, আচ্ছা পাঁচ কার্বন বিশিষ্ট অ্যালকাইনের নাম বলো, পাঁচ কার্বন বিশিষ্ট অ্যালকাইনের নাম বলো। পেন্টাইন। আচ্ছা, এবার আমারে বলো যে এই যে তুমি বললে বিউটেন, বিউটেন, বিউটেনের সংকেতটা বলো কি হবে? বিউটেনের সংকেত বলো। জানতে হবে, বিউটেনের সংকেত বলো ফার্স্ট। কেন জানো না? বিউটেনের সংকেত কেন জানো না বলো আমাকে। কি? এর আগে আমি শিখাইনি বিউটেনের সংকেত? বিউটেন এটা অ্যালকেন, অ্যালকিন না অ্যালকাইন? অ্যালকেন, তাইলে এর সংকেত কি? সিএন H2N প্লাস টু। আচ্ছা, তো কার্বন সংখ্যা কত বিউটেনে? কার্বন সংখ্যা কত বিউটেনের? হ্যাঁ, হ্যাঁ তাড়াতাড়ি আসো। হ্যালো হ্যালো।
আচ্ছা, তো এখন আমাকে বলো যে বিউটেনে কার্বন সংখ্যা কত? 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 বিউটেন, বিউটেনে কার্বন সংখ্যা কত? বিউট মানে কি? বিউট চারটা। তো এখন কথা হলো আমি লিখছি C4 এইচ, তাহলে এখানে কত হলো? 4 × 8 +2 তাইলে কত? 10। তাহলে এখানে লেখো C4H10। তো তুমি নর্মালি এটা লিখছো C4H10, তুমি নর্মালি লিখছো C4H10। এইটাই হচ্ছে আমাদের বিউটেনের সংকেত, বুঝছো? হ্যাঁ। এই তুমি দুইটা ডিভাইস থেকে অ্যাড হয়ে আছো, তাহলে এইটা কি? দুইটা ডিভাইসের তো মনে হচ্ছে। আচ্ছা থাক, সমস্যা। এখন কথা হলো C4H10, দেখো দেখো C4H10 এখন। হ্যাঁ, কি হয়েছে? আচ্ছা হয়েছে, সমস্যা নেই। তো এখন আমি, চুপ করে থাকো। এখন কথা হলো যে আমি নর্মালি তোমাকে যেটা বললাম যে C4H10, এটা কি বিউটেনের সংকেত, তাই না? বিউটেন, বিউটেনের সংকেত হচ্ছে C4H10। এখন এটা কিভাবে বের করলাম সেটা বুঝছো? হ্যাঁ, বোঝো নাই? আমি এই যে সংকেত বসালাম, সংকেতে জাস্ট কার্বন সংখ্যা বসাইছি। না বুঝলে বলো। দেখো, আমি যদি বলি বিউটেন, তো বিউটেন এটা অ্যালকেন, অ্যালকিন নাকি অ্যালকাইন? অ্যালকেন, তাইলে অ্যালকেনের সাধারণ সংকেত CN, এই 2N+2, এটা অ্যালকেনের সাধারণ সংকেত, তাই তো? এখন কথা হলো আমরা বিউট মানে কত, কার্বন সংখ্যা কত বিউট মানে? 4, তাইলে এখানে তুমি 4 বসাও। C4H, 4 × 8 = 10, C4H10 মানে হচ্ছে এটা বিউটেন, বুঝছো? এবার বলো আমাকে, আমাকে আহ পেন্টেনের সংকেতটা বলো। পেন্টেনের সংকেত বলো ফার্স্ট। চিনির মধ্যে ফার্স্ট করো। নিশাদ ফার্স্ট করো, পেন্টেনের সাধারণ সংকেত বলো ফার্স্ট। সমস্যা নেই তো, সমস্যা নেই, তুমি পেন্টেনের সংকেতটা বলো। C5H12, এটা? আচ্ছা, এবার তুমি আমাকে বলবা প্রোপিনের সাধারণ সংকেত, মানে প্রোপিনের সংকেত বলবা। প্রোপিন প্রোপিনের সংকেত বলো। প্রোপিন
প্রোপিনের সংকেত বলো। নিশাত, প্রোপিন। C3H H3। আচ্ছা, প্রোপিন গেল। এবার বলবা হচ্ছে এবার বলবা হচ্ছে তুমি বিউটাইন। বিউটাইনের সংকেত বলো। বিউটাইন, 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 বিউটাইনের সংকেত বলো। আন্টি কি তোমার পাশে আছে? আন্টি আপনি একটু দাঁড়ায় থাকেন তো। এই বিউটাইনের সংকেত বলো। বলো বলো। না, তুমি বের হওনি। বলো। তুমি ওই যে কল কেটে ওই মানে মিটিং কেটে গুগলে ঢুকছো বা চ্যাট জিপিটিতে ঢুকছো, যার কারণে এরকম হচ্ছে। বের করে দিচ্ছে না আন্টি, দাঁড়ান আমি বলছি। তুমি হচ্ছে ওই দেখতে পাচ্ছ, এখন স্ক্রিন দেখতে পাচ্ছ? আচ্ছা, তো বিউটাইনের সংকেত বলো ফার্স্ট। তাড়াতাড়ি। C4H7। আচ্ছা, এবার আমাকে বলো পেন্টাইনের সংকেত। পেন্টাইন, পেন্টাইনের সংকেত বলো। C3H5। এটা কিভাবে বের করলে বলো। হ্যাঁ, আমি বিউটাইন বলছিলাম, তো পেন্টাইন তুমি কিভাবে করলে সেটা বলো। CnH2n-1 এটা দিয়ে। তো এইটা তো অ্যালকাইল হয়ে যায়। এটা কি অ্যালকাইন হয়? এটা তো অ্যালকাইল হয়। অ্যালকাইনে তো -2। আর মূলকে কি? অ্যালকাইল মূলকে তো তোমার CnH2n+1, এইটা হচ্ছে অ্যালকাইল মূলকের সংকেত। সব প্যাচাইলে হবে না নিশাত। এরকম প্যাচাইলে তো সমস্যা, এরকম প্যাচাইলে হবে না। আবার বলো। পেন্টিনের সংকেত কি? পেন্টিন, পেন্টিন। হুম। 5H। আচ্ছা, ঠিক আছে। তো এইটা কোন সূত্র দিয়ে করলে? CnH2n। ঠিক আছে। আচ্ছা, আপাতত এই সবগুলো তাইলে পারা যাবে, তাই না নিশাত? তো এখন এটা যদি হয়, এবার সামনের দিকে আসে। সেটা হলো প্যারাফিন মানে কি।
আচ্ছা, প্যারাফিন মানে যার কোনো আসক্তি নেই, বুঝছো, যার কোনো কিছুতে কোনো আসক্তি নেই, টান নেই, তাকে বলা হয় প্যারাফিন। প্যারাফিন মানে হলো আসক্তিহীন, আসক্তিহীন, বুঝছো। প্যারাফিন, প্যারাফিন শব্দের অর্থ হলো আসক্তিহীন, যার কোনো আসক্তি নেই, তারে বলা হয় প্যারাফিন। আসক্তিহীন, বুঝছো, যার কোনো পিছু টান নেই, তাকে বলা হয় প্যারাফিন। যে কোনো কিছুতে আসক্ত হয় না, তাকে বলা হয় প্যারাফিন। তো প্যারাফিন মানে হলো আসক্তিহীন বা স্বল্প আসক্তি সম্পন্ন বস্তু। এখন অ্যালকেন দিয়ে আমরা প্যারাফিন বলে থাকি, তার মানে অ্যালকেন আসক্তিহীন একটা পদার্থ, বুঝছো, অল্প আসক্ত হয়। অ্যালকেন সমূহকে প্যারাফিন বলা হয়, এটা এমসিকিউ তো আসার মতন। তাহলে প্যারাফিন কাকে বলা হয়? অ্যালকেনকে বলা হয় প্যারাফিন। আচ্ছা, গেল। এবার আমি যদি বলি অ্যালকেন প্রস্তুতি, বুঝছো, এবার আমি তোমাকে বললাম অ্যালকেন প্রস্তুতি, মানে আমরা নর্মালি অ্যালকেন কিভাবে তৈরি করতে পারবো, আমরা নর্মালি কিভাবে অ্যালকেন তৈরি করতে পারবো, বুঝছো। তো অ্যালকেন নর্মালি কিভাবে তৈরি করা যায় সেটা নিয়ে আমরা কথা বলি। তো আমরা যদি কার্বন ডাই অক্সাইড এবং যদি চারটা হাইড্রোজেনের বিক্রিয়া করাই, কার্বন ডাই অক্সাইড ও চারটা হাইড্রোজেনের বিক্রিয়া করাই, তাইলে তাইলে দেখো, কার্বন ডাই অক্সাইড আর চারটা হাইড্রোজেনের বিক্রিয়া করাইলে সেটা যদি 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয় এবং তার সাথে যদি নিকেল থাকে, তার সাথে যদি কি থাকে, নিকেল থাকে, তাইলে আমরা মিথেন পাবো এবং তার সাথে সাথে 2 অণু পানি পাবো। এই বিক্রিয়াটা মোটামুটি ধরনের ইম্পর্টেন্ট, মানে খুব বেশি ইম্পর্টেন্ট না, মোটামুটি ধরনের ইম্পর্টেন্ট, এটা একটু মুখস্থ রাখতে হবে। সেটা হলো কার্বন ডাইঅক্সাইডের সাথে হাইড্রোজেনের বিক্রিয়া করাবা, 4 অণু হাইড্রোজেন, এবং তার সাথে কি দিবা, 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং নিকেল প্রভাবক। তাইলে তোমার কি উৎপন্ন হবে? তোমার উৎপন্ন হবে হচ্ছে মিথেন আর পানি, বুঝছো। এটা খুব ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া। আচ্ছা, এবার যদি আমি বলি অ্যালকেনের আরো একটা প্রস্তুতি, যেমন আমি তোমাকে বলতে পারি যে অ্যালকেন তোমার ডি কার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে অ্যালকেন তৈরি করা যায়। অ্যালকেন কিসের মাধ্যমে তৈরি করা যায়? ডি কার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে। দেখো, এই বিক্রিয়াগুলোর নাম কিন্তু মনে রাখতে হবে, কোন বিক্রিয়ার মাধ্যমে অ্যালকেন তৈরি করা যায়? ডি কার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে। ডি কার্বক্সিলেশন, কার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে। জি আন্টি। না, আমি সেটা মনে করিনি, সেটা যেন আমার মনে না আসে এই জন্যই আমি আপনার দ্বারাতে বলেছি। আচ্ছা, তো ডি কার্বো অক্সিডেশন বিক্রিয়া, তো ডি কার্বো অক্সিডেশন বিক্রিয়া মানে কি? ডি মানে হলো ডিলিট, বুঝছো। ডি মানে কি? ডিলিট। ডি মানে হচ্ছে ডিলিট বা বাদ দেওয়া। কার্বো অক্সিডেশন মানে কার্বনকে ডিলিট করা, বুঝছো। তার মানে হ্যাঁ, বিক্রিয়ার মাধ্যমে আমরা অ্যালকেন তৈরি করতে পারি, অ্যালকেন প্রস্তুত করা যায়, প্রস্তুত করা যায়, বুঝছো আমি কি বললাম? ডি কার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে আমরা অ্যালকেন তৈরি করতে পারি, ডি কার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে আমরা অ্যালকেন তৈরি করতে পারি। এখন ডি কার্বক্সিলেশন বিক্রিয়াটা কি আমি তোমারে বলি। ডি কার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে ডি, ডি মানে হলো বিয়োগ করা, কার্বো অক্সিলেশন মানে কার্বনকে বিয়োগ করা, তাহলে ডি কার্বক্সিলেশন মানে কি? কার্বনকে বিয়োগ করে দিয়া বা কার্বনকে বাদ দেওয়া। তাহলে ডি কার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে আমরা নরমালি অ্যালকেনকে প্রস্তুত করতে পারি। এখন আমি একটা বিক্রিয়া তোমাকে দেখাই, দেখো, এখানে আমি যদি বলি CH3, C, এইটার নাম কি বলতো? এইটার নাম হচ্ছে ইথানোয়িক অ্যাসিড, বুঝছো। এইটারে অনেকে ভিনেগারও বলে, মানে ভিনেগারের মধ্যে এই উপাদানটা থাকে, ইথানোয়িক অ্যাসিড থাকে। তাহলে CH3, C, এটা হলো ইথানোয়িক অ্যাসিড। এর সাথে তুমি নর্মালি বিক্রিয়া দিবা NaOH বা সোডিয়াম হাইড্রোক্সাইডের, NaOH এর বিক্রিয়াটা দিবা, দেওয়ার মাধ্যমে তুমি তৈরি করবা হচ্ছে CH3, C, এটা তৈরি হবে। কিভাবে তৈরি হলো আমি তোমাকে বুঝাই। এখান থেকে হাইড্রোজেন প্লাস, দেখো এই যে OH মাইনাস, আবার এখানে দেখো সোডিয়াম প্লাস। তো এখন কথা হলো এই যে এবার এবার বিষয়টা কি হবে জানো? CH3, C, তো এখান থেকে এই হাইড্রোজেন এর সাথে বিক্রিয়া করবে, বুঝছো। এই হাইড্রোজেনটা কোথায় বিক্রিয়া করবে? এই মাইনাসের সাথে, আর এই সোডিয়াম এর সাথে বিক্রিয়া করবে, করে তোমার এখানে তৈরি করবে CH3, C, তার সাথে উৎপন্ন করবে H2O, দেখো পানি। এই যে এই হাইড্রোজেন আর এই যে OH,
এই দুইটা মিলে আমার পানি তৈরি করবে। আমি দেখাই, এই যে এই হাইড্রোজেন আর এই যে OH, এই দুইটা মিলে আমার পানি তৈরি করবে। আবার দেখো, এই যে এই দিকে তাকাও তুমি, এখানে আমাদের এই যে এতটুকু আর এই যে আমাদের এতটুকু, এই দেখো এই যে এতটুকু, এই যে আমাদের সোডিয়াম আর আমার এইটা, এই দুইটা বিক্রিয়া করলো করে আমার এইটা তৈরি করলো। আর এইটার এইটা বিক্রিয়া করলো করে আমার কি তৈরি করলো বলো তো, এই যে এইটা তৈরি। আশা করি বুঝতে পারছো। এখন এই যে বিক্রিয়াটা আমার হইলো, এই যে বিক্রিয়াটা হইলো, কি বলো, এখানে দেখো এই যে আমার হাইড্রোজেন প্লাস, এটা তো জানো তুমি। আচ্ছা, তো এই হাইড্রোজেন প্লাস হলে এই বাকিটুক মাইনাস, এতটুক ধরে নাও। আচ্ছা, এবার দেখো এই যে সোডিয়াম প্লাস, সোডিয়াম যদি প্লাস হয় তাহলে OH তো মাইনাস। আচ্ছা, এখন এই যে প্লাস, এই প্লাস এর সাথে বিক্রিয়া করলো, আবার এই প্লাস এর সাথে বিক্রিয়া করলো, তাইলে নরমালি এখানে আমাদের তৈরি করলো সোডিয়াম ইথানয়েড। এখানে আমাদের CH3COO Na, বুঝছো, এটা তৈরি করলো। মানে এটা কার্বো অক্সিডেশন, কার্বো অক্সালিক অ্যাসিডের লবণ, এটা হচ্ছে অ্যাসিডের লবণ, অ্যাসিডের লবণ, বুঝছো, এটা অ্যাসিডের লবণ আর সাথে পানি তৈরি করলো। এখন নরমালি আমি যদি একটা কাজ করি, দেখো এদিকে আমি একটা কাজ করব, দেখো আমি তোমাকে দেখাই যে এই জায়গায় আমি কি কাজ করবো। এখানে দেখো CH3COO Na, আমি সোডিয়াম ইথানয়েড নিলাম। তো নেওয়ার পরে এখান থেকে আমি বিক্রিয়া করব NaOH এর সাথে আমি বিক্রিয়া করালাম। দেখো এই যে বিক্রিয়াটা, একে বলা হয় ডি কার্বো অক্সিডেশন বিক্রিয়া। এই বিক্রিয়ার মাধ্যমে আমরা কি করি, একটা কার্বনকে কমাই দিই। আগে ছিল কয়টা কার্বন, দুইটা। দেখো এখানে আগে ছিল কয়টা কার্বন, দেখো এখানে আগে ছিল আমার দুইটা কার্বন, ভালো করে দেখো, এখানে ছিল এই একটা কার্বন, এই একটা কার্বন। বাট এই বিক্রিয়াটা করার ফলে আমার এখান থেকে সব চলে যাবে, মানে একটা কার্বন চলে যাবে, যে আমার এখানে তৈরি হবে CH4, মিথেন তৈরি হবে। দেখো ভালো করে দেখো, এই যে বিক্রিয়াটা, এই বিক্রিয়াটাকেই বলে ডিকার্বোক্সিলেশন বিক্রিয়া। এই যে সোডিয়াম ইথানয়েটের সাথে আমি বিক্রিয়া করালাম সোডিয়াম হাইড্রোক্সাইডের, বিক্রিয়া করানোর পরে দেখো আমার একটা কার্বন হারাই গেছে। তো এই যে একটা কার্বন হারাই গেল এবং আমার একটা মিথেন তৈরি হলো, একে বলা হয় ডিকার্বোক্সিলেশন বিক্রিয়া। দেখো আমি তোমাকে নর্মালি বলি যে এই বিক্রিয়ায় বলো, বিকজ এই বিক্রিয়ার নাম ডিকার্বোক্সিলেশন বিক্রিয়া, বুঝছো। মানে ডিকার্বোক্সিলেশন মানে কি, একটা কার্বন ডিলিট হয়ে যাবে, বুঝা গেছে। তো এখন কথা হলো, আমাদের এই বিক্রিয়ায় কি হয়, একটা কার্বন কমে যায়, কার্বন সংখ্যা একটা কমে যায়, এবং সোডিয়াম ইথানয়েড আর সোডা লাইমের উপস্থিতিতে এই বিক্রিয়া করতে হয়। সোডিয়াম ইথানয়েড, সোডিয়াম ইথানয়েড মানে কি, সোডিয়াম ইথানয়েড তো তুমি চেনো, কোনটা, CH3COO Na, এটা হচ্ছে সোডিয়াম ইথানয়েড। আর তার সাথে দিতে হয় সোডা লাইম, সোডা লাইম কি, CaO। তাইলে এখানে আমাদের তার সাথে আর কি দিতে হবে, CaO, এটা দিতে হবে, বুঝছো। এবং তাইলে আমাদের এই মিথেন তৈরি হবে। এই বিক্রিয়াকে নরমালি আমরা কি বলতে পারি, ডিকার্বোক্সিলেশন বিক্রিয়া। দেখো ডিকার্বোক্সিলেশন বিক্রিয়া একেবারে সহজ জিনিস, আমি তোমাকে আরেকবার দেখাই। সেটা হলো সোডিয়াম ইথানয়েড, CH3COO Na, এই যে আমাদের সোডিয়াম ইথানয়েড, দেখো CH3COO Na, সোডিয়াম ইথানয়েড এখানে আমি দিছি। তো এই যে সোডিয়াম ইথানয়েড, তার সাথে আমরা কি করব বলতো, আমরা তার সাথে আরো বিক্রিয়ক হিসেবে দেব হচ্ছে কি, আমরা দেব হচ্ছে সোডা লাইম। সোডা লাইম মানে কি, চুনের পানি, CaO, বুঝছো, আমরা এটা দেব। তার সাথে এবার আমরা বিক্রিয়া করাবো NaOH এর সাথে বিক্রিয়া করাবো, করাইলে আমরা নরমালি কি পাবো বলতো, আমরা এখানে পাবো হচ্ছে মিথেন, CH4, এই যে এইটা পাবো। তো এইটাকে আমরা বলতে পারি যে ডিকার্বোক্সিলেশন বিক্রিয়া। এই বিক্রিয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট এই বিক্রিয়াটা, বুঝছো। এই বিক্রিয়াটার নাম হলো ডিকার্বোক্সিলেশন বিক্রিয়া। এই বিক্রিয়াটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। এই বিক্রিয়ার মাধ্যমে আমরা অ্যালকেন তৈরি করতে পারি, তাইলে বলো। কোনটা, সোডিয়াম ইথানয়েড।
সোডিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে বিক্রিয়াটা হবে, তাই। দেখো, এই দেখো আমি বিক্রিয়াটা তোমাকে লিখে দেখালাম, এই দেখো এই বিক্রিয়াটা এখানে লিখে। এখন কথা হলো, তোমার যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নের উত্তর এখন তুমি পেয়ে যাবা। প্রশ্নগুলো ছিল যে আমার একটা কার্বন কোথায় গেল। দেখো একটা কার্বন কোথায় গেল, এই দেখো একটা কার্বন, একটা কার্বন, এই দেখো, বুঝতে পারছো একটা কার্বন কোথায় গেল, এই দেখো এখানে। বিকজ এই যে বিক্রিয়া করেছে এখান থেকে তোমার ভেঙে গেছে, এই যে এটা হচ্ছে কি প্লাস, এটা মাইনাস, এটা হচ্ছে প্লাস, এই পাশ মাইনাস। এবার তুমি আবার বিক্রিয়া দাও, বিক্রিয়া দিলে দেখবা সব ভেঙে চুরে ঠিকঠাক হয়ে যাচ্ছে, বুঝছো। এই দেখো আমি তোমার নর্মালি বলি যে জৈব রসায়নে আমাদের কিন্তু এই বাইরে কি তৈরি হচ্ছে এটা ইম্পর্টেন্ট না, এই যে বাইরে যা তৈরি হচ্ছে এটা ইম্পর্টেন্ট না আমাদের। তুমি যদি এটা পরীক্ষায় নাও লেখো তাও কোনো অসুবিধা নাই। আমার কথা হলো ডিকার্বক্সিলেশন বিক্রিয়া করছি, আমাদের কার্বন সংখ্যা কয়টা ছিল, দুইটা, আমি একটা কমাই দিছি, দিয়ে আমি মিথেন তৈরি করছি। অবশ্যই এটা অ্যালকেনই তৈরি হবে, বুঝছো। এখানে যদি তিনটা থাকতো কার্বন সংখ্যা, ধরো দুইটা নাই তিনটা আছে কার্বন সংখ্যা, তাইলেও তোমার অ্যালকেন তৈরি হতো। যেহেতু দুইটা আছে, এক কার্বন বিশিষ্ট অ্যালকেন তৈরি হয়েছে, যদি এখানে কার্বন সংখ্যা তিনটা থাকতো তাইলে তোমার এখানে দুই কার্বন বিশিষ্ট অ্যালকেন তৈরি হতো। তার মানে এখানে যা আছে এইখানে অ্যালকেনই তৈরি হবে, তার চাইতে এক কার্বন কম হবে, বুঝছো। আর বাদ বাকি সব জাহান্নামে যাক, এটা জৈব রসায়নের বিষয় না। জৈব রসায়নে মেইন উৎপাদ কি হচ্ছে এইটা আমাদের দেখার বিষয়, বাইরে বাইরে তোমার কি তৈরি হচ্ছে সেটা আমার দেখার বিষয় না। তো এইগুলা নিয়ে মাথা ঘামায় লাভ নাই, বুঝছো। তো এখন কথা হলো যে এই যে আমাদের CH3 অংশটি হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে CH4 মিথেন তৈরি হয়। এখন বাকি অংশ মিলে সোডিয়াম কার্বনেট তৈরি করে। এই জিনিসগুলা একটু রিডিং পড়ার বিষয়, জাস্ট আর কিছু না। ডিকার্বক্সিলেশন বিক্রিয়া একেবারে ইজি একটা বিষয়। আচ্ছা, অ্যালকেন আরো একভাবে তৈরি করা যায়, সেটা হচ্ছে হাইড্রোজেন সংযোজনের মাধ্যমে। যদি আমি তোমাকে বলি বন্ড ভাঙার মাধ্যমে, বন্ড ভাঙার ব্যাপারটা আমি তোমাকে বলতে পারি। যেমন নর্মালি আমি তোমাকে বলি যে এই যে এখানে আমি একটা জিনিস লিখি, তারা ওয়েট, এখানে আমি একটা জিনিস লিখি, সেটা হচ্ছে যে এখানে আমি নর্মালি লিখলাম কি, দেখো তো, এখানে আমি লিখলাম CH2 ডবল বন্ড CH2। আচ্ছা, এটা আমি লিখতে পারি বলো তো, এটার নাম কি এবার বলো, এই যেটা আমি লিখলাম এই যে এটার নাম কি বলো, বলো তুমি বলবো তো এটার নাম কি, আমি তোমার কাছে শুনছি এটার নাম কি। তুমি জানতে হবে, এখন তোমাকে বলতে হবে এটার নাম কি। না, কিভাবে জানবো না বলো, এটা তো খুব ইজি জিনিস। এখানে কার্বন কয়টা আছে, তাহলে C2। এখানে হাইড্রোজেন কয়টা আছে, তাহলে H4। তাহলে C2H4 কিসের সাথে মিলে, অ্যালকেনের সাথে কেন মিলবে, এখানে কয়টা বন্ড আছে, দুইটা বন্ড কার থাকে, অ্যালকিনের দুইটা বন্ড থাকে। আচ্ছা, অ্যালকিনের দুইটা বন্ড থাকে, অ্যালকিনের সাধারণ সংকেত কি CnH2n, অ্যালকিনের দুইটা বন্ড থাকে CnH2n। তাইলে আমাদের এখানে কার্বন সংখ্যা 2, তাহলে এখানে তুমি কার্বন সংখ্যা 2 বসাও, তাহলে এইচ 2 দুগুণে 4, দেখো C2H4, এটা কি হচ্ছে আমাদের অ্যালকিন, তাই তো। তো দুই কার্বন বিশিষ্ট অ্যালকিন যে আমরা কি বলতে পারি, দুই কার্বন বিশিষ্ট অ্যালকিন যে আমরা কি বলতে পারি, কেন জানো না, দুই কার্বন বিশিষ্ট অ্যালকিন যে কি বলে, ইথিন। দুই কার্বন বিশিষ্ট অ্যালকিন যে আমরা বলতে পারি ইথিন। আচ্ছা, তো এরা যেহেতু ইথিন, এটা বুঝছো তো, এটা ইথিন। আচ্ছা, তো CH2 ডবল ওয়ান CH2, এটা ইথিন। তো এই ইথিনকে তোমার এখন ইথেন বানাতে হবে, ইথিনকে কি বানাতে হবে, ইথেন। বলতো ইথিনকে ইথেন বানাইতে গেলে আমাদের কি করতে হবে,
কিন্তু ইথেন বানাইতে গেলে আমাদের কি করতে হবে? ভাবো, ইথেনের বন্ড কয়টা? ইথেনের বন্ড 3টা। অ্যালকেনের বন্ড কয়টা থাকে? একটা। তাহলে ইথেনের বন্ড কয়টা? এখানে বন্ড আছে কয়টা? তাহলে একটা বন্ড ভাঙলেই কি হবে, আমাদের এটা ইথেন হয়ে যাবে না? একটা বন্ড ভাঙতে গেলে আমাদেরকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে প্যালাডিয়াম বেরিয়াম সালফেট নিতে হবে, বুঝছো? বা তুমি নিকেল প্রভাবক নিতে পারো, নিকেল প্রভাবক আর 180 ডিগ্রি টেম্পারেচার। নিকেল প্রভাবক আর 180 ডিগ্রি টেম্পারেচার, তার সাথে একটা হাইড্রোজেন যুক্ত করতে পারো। এরকম আমরা একটা হাইড্রোজেন যুক্ত করলাম এবং তার সাথে নিকেল প্রভাবক এবং 180 ডিগ্রি টেম্পারেচার দিলাম। দিলে এখানে আমাদের এই বন্ডটা, এই যে বন্ডটা আছে না, এর মধ্যে একটা বন্ড ভেঙে যাবে। এই যে এই বন্ডটা ভেঙে যাবে, ভেঙে যে আমার এখানে তৈরি করবে CH3 বন্ড, CH3 এটা তৈরি করবে, বুঝছো? আমাদের আমাদের এখানে কি দেখো, এই যে এখানে আমাদের ইথিন আছে, ইথিনের সাথে ইথিনকে আমরা ইথেন বানাইতে গেলে আমাদের একটা বন্ড ভাঙতে হবে। এই একটা বন্ড আমরা ভাঙবো। এখন একটা বন্ড ভাঙতে গেলে আমাদের কি কি করতে হবে? একটা হাইড্রোজেন যোগ করতে হবে। তার সাথে আমরা নেব নিকেল প্রভাবক আর 180 ডিগ্রি টেম্পারেচার, বুঝছো? নিকেল প্রভাবক আর 180 ডিগ্রি টেম্পারেচার নিব, আর হাইড্রোজেন আমরা তার সাথে যোগ করব। এই কাজ যদি আমরা করতে পারি তাহলে দেখো এখান থেকে আমরা একটা বন্ডকে খুব ইজিলি ভেঙে ফেলতে পারবো। তাহলে CH3 বন্ড CH3, এটা হয়ে যাবে আমাদের ইথেন। বুঝতে পেরেছ? এবার যদি আমি বলি CH ট্রিপল বন্ড CH, এটার নাম কি বলো? এটার নাম কি বলো? অ্যালকাইন না, আমি ওর সদস্যের নাম বলতে বলছি, অ্যালকাইন তো গ্রুপের নাম। প্রথমেই তো ঠিক বলছিলে। এখানে কয়টা কার্বন আছে? 2 থাকলে কি হয়? ইথাইন। আচ্ছা, তো এখন এটা ইথাইন আছে, তো এই ইথাইনকে তুমি যদি ইথেন বানাইতে চাও, ইথাইনকে তুমি ইথেন বানাইতে চাও, আচ্ছা ইথাইনকে ইথেন না, ইথাইনকে আগে তুমি বানাইতে চাও হচ্ছে ইথিন, ইথাইনকে ইথিন বানাইতে চাও। তাহলে ইথাইনকে ইথিন বানাইতে চাইলে তোমার একটা প্রভাবক দিতে হবে, সেটা প্যালাডিয়াম বেরিয়াম সালফেট, বুঝছো? তো এই যে আমরা যদি বলি এই যে CH ট্রিপল বন্ড CH, এই যে CH ট্রিপল বন্ড CH, এখন এই যে CH ট্রিপল বন্ড CH, এইটাকে আমি যদি একটা বন্ড ভাঙতে চাই তাহলে আমরা নরমালি দেব হচ্ছে প্যালাডিয়াম বেরিয়াম সালফেট। এই যে হাইড্রোজেন যুক্ত করলাম, হাইড্রোজেন যুক্ত করলাম, দাঁড়াও, এই যে আমরা একটা হাইড্রোজেনকে যুক্ত করলাম এবং এইখানে আমরা দিলাম হচ্ছে প্যালাডিয়াম বেরিয়াম সালফেট, কি দিলাম? PaSO4, প্যালাডিয়াম বেরিয়াম সালফেট, বুঝছো? প্যালাডিয়াম বেরিয়াম সালফেট দিলাম আর নিচে দিলাম হচ্ছে 180 ডিগ্রি টেম্পারেচার। দিলে এই জায়গাটায় আমার নর্মালি একটা বন্ড ভাঙবে, একটা বন্ড ভেঙে এখানে তৈরি হবে CH2 ডবল বন্ড CH2, এটা তৈরি হবে। তো এইটা যখন তুমি তৈরি করতে পারবা, তো এইটা তৈরি হয়ে গেল, এইটাকে আবার তুমি এই যে নিকেল প্রভাবক এবং 180 ডিগ্রি টেম্পারেচার দিলে আবার এটা তৈরি হয়ে যাবে। তো তুমি একটা জিনিস বুঝতে পারলে যে তুমি নর্মালি এই যে ইথাইন যদি থাকে, ইথাইন থেকে ইথিনে আসবে, ইথিন থেকে আবার তুমি ইথেনে আসতে পারবা, বুঝছো? ইথাইন থেকে ইথিনে আসবে, ইথিন থেকে আবার ইথেনে আসতে পারবা, বুঝছো? বোঝো নাই? আচ্ছা, আমার এখানে কি আছে? ইথাইন আছে না? তো নর্মালি আমার যে ইথাইনটা আছে, তো ইথাইনে তো 3টা বন্ড, তাই না? তো আমার বন্ড ভাঙলে তারপরে না ইথেন হবে। তো দেখো একটা বন্ড ভাঙার জন্য আমি প্যালাডিয়াম বেরিয়াম সালফেট রাখছি, তো একটা বন্ড ভেঙে গেল। এই একটা বন্ড ভাঙলে আমার থাকে 2টা বন্ড। তো নর্মালি 2টা বন্ড ভাঙলে, এই যে একটা বন্ড ভাঙলে নর্মালি আমার সিনারিওটা এমন হয়। তো এরকম হইলো।
তো নর্মালি এরকম হওয়ার পরে এরপরে এইটা থেকে আবার একটা বন্ড ভাঙলে আমরা ইথেনে যাইতে পারবো। তো এইটা থেকে একটা বন্ড ভাঙার জন্য আমার নিকেল প্রভাবক আর 180 ডিগ্রি টেম্পারেচার লাগবে। বুঝছো? হুম, কোনটুক বোঝো নাই বলো? কিভাবে আমি বলবো? এই যে আমাদের 180 ডিগ্রি টেম্পারেচার আর প্যালাডিয়াম বেরিয়াম সালফেট দিলেই তো বন্ড ভেঙে যাবে, আর হাইড্রোজেন যুক্ত করলে? কন্টিনিউয়াম ছিল। আমার এখানে তিনটা বন্ড আছে না, তাইলে আমি যদি একটা বন্ড ভাঙি তাইলে এখানে ইথিন আছে, তাইলে আমার ইথেন হয়ে গেল। আমি প্লিজ টু বলবো। হ্যাঁ, হ্যাঁ, বোঝো নাই তুমি? আমার তিনটা বন্ড আছে, তো তিনটা বন্ড থাকলে আমার কি হয়, ইথাইন হয়, তাই তো? তো আমি ইথাইন থেকে যদি ইথিন বানাইতে চাই তাইলে আমার দুইটা বন্ড লাগবে। তো দুইটা বন্ড লাগা মানে কি, একটা বন্ড ভেঙে ফেলতে হবে, তিনটার থেকে একটা ভাঙতে হবে। তো এই একটা বন্ড ভাঙার জন্য আমি হাইড্রোজেন যুক্ত করব এবং প্যালাডিয়াম বেরিয়াম সালফেটকে প্রভাবক হিসেবে ব্যবহার করবো 180 ডিগ্রি টেম্পারেচারে। তাইলে তো আমার একটা বন্ড ভেঙে যাচ্ছে। বুঝছো? হ্যাঁ, এটা 180 ডিগ্রি টেম্পারেচার। 180 ডিগ্রি। আবার নর্মাল ভাবে তুমি এই এখান থেকে যদি আবার নিকেল প্রভাবক আর 180 ডিগ্রি টেম্পারেচার দাও তাইলে আমরা নর্মালি এখানে যাইতে পারবো। এই যে আরো একটা বন্ড ভেঙে যাবে, আরো একটা বন্ড ভাঙলে তো আমরা ইথেনে যাইতে পারবো। এইভাবে নর্মালি আমরা সামনের দিকে আগাইতে পারি আস্তে আস্তে। তো এখন এইটা দেখো যে নর্মালি আমরা কি করছি। দেখো, দেখো এখানে তোমার বইতে সব নিকেল প্রভাবক ইউজ করছে, বুঝছো? বাট হাজারি নাকসার তার বইয়ের মধ্যে আমাদের প্যালাডিয়াম বেরিয়াম সালফেট ইউজ করছে, তাই আমি প্যালাডিয়াম বেরিয়াম সালফেটের কথা তোমাকে আমি বলছি। বাট দেখো, এখানে একটা ব্যাপার হচ্ছে, নিকেল প্রভাবক একটা শক্তিশালী প্রভাবক। নিকেল প্রভাবক দিলে একবারে বন্ড সব ভেঙে যায়, বুঝছো? তো দেখো, আমি যেমন দুইবারে বন্ড ভাঙলাম না, এরা দেখো একবারে বন্ড ভাঙি ফেলছে এখানে। এখানে শুধু নিকেল প্রভাবক দিলে এই যে তিনটে বন্ডের থেকে একবারে একটা বন্ডে চলে আসছে। বাট আমি তিন বন্ডের থেকে আগে দুই বন্ডে গেছিলাম প্যালাডিয়াম বেরিয়াম সালফেট দিয়ে। বুঝছো? তুমি যদি মনে করো যে আমি একবারে চলে যাব তাও তুমি যাইতে পারো। বাট তোমার বইতে কিন্তু দুই ধাপে দেখানো হয়েছে। বুঝছো? মানে বুঝলাম না, নিচের প্রভাবক কি? একবারে দুইটা বন্ড ভেঙে ফেলতে পারে নিকেল প্রভাব। তাই তুমি বইয়ে ওই নিকেল প্রভাবক দিয়ে একবার একটা বন্ড ভেঙেছে, তারপরে আবার আরেকটা বন্ড ভেঙে। বুঝছো? হ্যাঁ, বলো বলো। হ্যাঁ, হ্যাঁ, একবারে দুইটা বন্ড ভেঙে একটাই চলে আসে, এটা সত্য কথা। দেখো বইতে ভুল লিখলে তো আমরা ভুল পড়াবো না, তাই না? বইতে ভুল লিখলে কি আমরা ভুল পড়াবো? তাইলে তোমাদের, হ্যাঁ, এটা করার সময় তুমি দুইবারই করতে পারো, তাছাড়া কোনো লাইনে একবার করলে সমস্যা নেই, টিচাররা বুঝে, তো ঝামেলা হবে না। বাট সত্য কথা বলতে, যেটা ভুল সেটা ভুলই, যেটা ভুল সেটা তুমি সঠিক বলতে পারবা না, যে ভুল সেটা ভুলই। তোমার এই বই লিখাইছিল, এখন তো জাফর ইকবাল স্যারের নাম নাই। জাফর ইকবাল স্যারের যে বই লিখাইছিল প্রথম দিকে, তো এই বই জাফর ইকবাল স্যার যে লিখে, জাফর ইকবাল স্যার হলো কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টের টিচার। সে কেমিস্ট্রি বই লিখে, ভাবতেও অবাক লাগে। যাই হোক, এখন তার নাম পাবা না তুমি বইয়ের মধ্যে। একটা সময় ছিল যখন আমরা পড়েছি, তখন তার নাম ছিল। আর তোমাদের সময় ছিল? নতুন বইতে নাই, 26 সালের যে বই তাতে ওনার নাম নাই। 26 সালের বই তো আমি ডাউনলোড করে দেখছি সবগুলো, যে কোনো চেঞ্জ আসছে কিনা। এটা আমি কিভাবে বলবো, জাফর স্যারের কম্পিউটার সায়েন্সের ক্লাস আমিও মাঝে মাঝে করি। সে খুব ভালো পড়ায় কম্পিউটার সায়েন্স, এটা সত্য কথা। কিন্তু কথা হলো তারে দিয়ে অকাশ কুকাশ করাইছে।
আগের লোকজন, যেটা তার সাবজেক্ট না সেটাও তার দিয়ে করায়, সেটা ঠিক না। যাই হোক, হ্যাঁ, উনি লিখেছে না চুরি করে লিখেছে সেটাও একটা ব্যাপার। কারণ উনার যতগুলো বই তার মধ্যে বেশিরভাগ চুরিতে ধরা পড়ে, বুঝতো? উনি হলো ডিজিটাল মাপের একটা, বলা যায়, চট্টর। কারণ উনার বই সব কপি, সব কপি। আগে তো মনে করো এরকম ইন্টারনেট ছিল না, আমরা তো আগে ইন্টারনেট অ্যাক্সেস করতাম না। তারপর মনে করো বিদেশি রাইটারের বই কয়জন পড়তো? তো উনি একটু শিক্ষিত মাপের মানুষ, ডক্টরেট ডিগ্রি টিগ্রি আছে, বিদেশে পড়াশোনা করেছে। তো উনি বাইরের রাইটারের বইটই পড়তো, তো পড়ে ডাইরেক্ট হুবহু কপি মেরে দিত, বুঝছো? তো পরবর্তীতে এখন যখন ইন্টারনেট আসলো, মানুষ যখন সব বুঝতে শিখলো, তখন ধরা পড়ছে যে ও তো সব চুরি করা জিনিস। তবে আমার বন্ধু রাশেদ এবং আহ, সে যে লিখেছে, আমার এখনো সন্দেহ হয় যে সে কিভাবে লিখলো। আমার বন্ধু রাশেদ এত সুন্দর একটা জিনিস, টিপু নাম্বার 2। যাই হোক, এখন কথা হলো যে কার্বন সংখ্যা নিয়ে আমি কথা বলি। আর আর জাফর ইকবাল স্যারের নিয়ে কথা বলতে গেলে আর একটা কথা তো বলতেই হয়, যে ওহো টুনটুনি আহা ছোট চাচ্ছু পড়েছো? টুনটুনি আর ছোট চাচ্ছু নিয়ে যত সিরিজ, আহা টুনটুনি, ওহো ছোট চাচ্ছু, তারপরে আরো কি কি বহু সিরিজ আছে। তো এখন কথা হলো যে কার- কার্বন সংখ্যার আমি জাফর ইকবাল স্যারের এখন তখন মানিক রতন পড়ছিলাম একবার, বুঝছো? এখন তখন মানিক রতন খুবই অখাদ্য কুখাদ্য লেখা। তাই হোক, টুনটুনি ছোট চাচ্ছু, কি একটা সিরিজ। এখন কথা হলো যে দেখো, কার্বন সংখ্যা 1 থেকে 4 পর্যন্ত, এটা অ্যালকেনের অবস্থা পড়ছে। কার্বন সংখ্যা 1 থেকে 4 পর্যন্ত, তার মানে বিউটেন পর্যন্ত, বুঝছো? মিথেন থেকে বিউটেন পর্যন্ত এটা গ্যাসীয় অবস্থায় থাকে। আর যদি বলি যে 5 থেকে 15, তার মানে হচ্ছে পেন্টেন থেকে অকটেন, বা আরো আরো 5 থেকে 15 এরা তরল অবস্থায় থাকে, বুঝছো? তরল অবস্থায় থাকে। এরপরে 16-র উপরে সেগুলো কঠিন অবস্থায় বা মোম জাতীয় পদার্থ হিসাবে থাকে। একটু দেখো, খুব বেশি ইম্পর্টেন্ট কিছু না, এটা জাস্ট এমনি স্লাইড অ্যাড। আচ্ছা, তো রাসায়নিক দহন নিয়ে যদি একটু বলি, তাইলে আমি তোমাকে বলবো যে এই যে মিথেন উচ্চ অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তাপ শক্তি উৎপন্ন করে। দেখো, মিথেনের সাথে অক্সিজেনের বিক্রিয়া করে ও কার্বন ডাই অক্সাইড এবং পানি এবং তাপ তৈরি করবে। এটা খুব ইম্পর্টেন্ট, বুঝছো? এই যে মিথেন মিথেন আমরা কিন্তু রান্নার কাজে মিথেনকে ব্যবহার করি। প্রাকৃতিক গ্যাসে বেশিরভাগ মিথেন থাকে, মানে আমাদের যে প্রাকৃতিক গ্যাস তাতে কিন্তু বেশিরভাগ মিথেন থাকে, বুঝছো? বেশিরভাগ প্রাকৃতিক গ্যাসে মিথেন থাকে। আচ্ছা, তো এখন কথা হলো, বাট আমরা সিলিন্ডারে অবশ্য বিউটেন ব্যবহার করি, সম্ভবত বিউটেন। বিউটেন সিলিন্ডারে বিউটেন ব্যবহার করি না পাইপলাইনের গ্যাসে বিউটেন ব্যবহার করি, যাই হোক কোথাও একটা বিউটেন ব্যবহার হয়। আচ্ছা, তো এখন কথা হলো যে হ্যালোজেনের প্রতিস্থাপন, এরা একটা মারাত্মক সুন্দর একটা বিক্রিয়া, আমার খুব ভালো লাগে। আমি তোমার দেখাচ্ছি বিক্রিয়াটা, দাঁড়াও। দেখো, আমরা এই যে, আমি তোমার সুন্দর করে দেখাই, এই বিক্রিয়াটা খুব বেশি ইম্পর্টেন্ট না হলেও খুব সুন্দর একটা বিক্রিয়া। দেখো, এই যে আমাদের CH4, এর সাথে আমরা ক্লোরিনের বিক্রিয়া দেবো Cl2, বুঝছো? এর, হ্যাঁ, দেখো আমরা CH3Cl, দেখো এখানে আমরা দিলাম CH4+Cl2, এখানে আমরা কি দিলাম? মিথেন প্লাস ক্লোরিন, তাই তো? মিথেন প্লাস ক্লোরিন আমরা নর্মালি দিলাম। তো এটা তৈরি করবে এটা বিক্রিয়া করে তৈরি করবে CH3Cl প্লাস H2O, সরি H2O কেন, HCl তৈরি করবে, HCl তৈরি করবে। আচ্ছা, তো এটা কিভাবে তৈরি করলো? এখান তো দুইটা ক্লোরিন আছে, একটা ক্লোরিন এখানে যে বসলো, এখান থেকে একটা হাইড্রোজেন যে এই ক্লোরিনের সাথে গেল, তাইলে কি হইলো? যা হয় তাই হইলো। তো এবার দেখো, এবার এইটাকে তুমি নাও। এই যে এটা কিসের কিসের ইয়েতে বিক্রিয়া করে জানো? কিসের কারণে? ইউভি রশ্মির কারণে। তুমি যদি সূর্যে আলোতে রাখো তাহলে নর্মালি এটা বিক্রিয়া করবে না। আচ্ছা, এবার আবার দেখো, তুমি যদি এই যে CH3Cl,
এইটাকে যদি আবার ক্লোরিনের সাথে বিক্রিয়া দাও তাইলে এখানে কি তৈরি হবে জানো, CH2 Cl2 প্লাস এখানে তৈরি হবে হচ্ছে HCl, এটা তৈরি হবে নরমালি। এবার তুমি যদি এবার এখানে CH2Cl2 প্লাস আবার Cl2 এর সাথে বিক্রিয়া দাও তাহলে এখানে তৈরি হবে CHCl3 প্লাস HCl, এটা তৈরি হবে। আবার তুমি যদি এখানে আরেকটা কাজ করো CHCl3 প্লাস Cl2 এটা বিক্রিয়া দাও তাহলে এখানে নরমালি তৈরি হবে হচ্ছে CCl4 প্লাস CCl4 প্লাস HCl। ব্যাস, এই পর্যন্ত আমার বিক্রিয়াটা শেষ হয়ে যাবে, এখানে আমার বিক্রিয়াটা শেষ হয়ে যাবে। তো এখন কথা হলো আমরা নরমালি যে কাজটা করছি, তো এই দেখো এখানে এখানের দিকে তাকাও, এই যে আমাদের নরমালি লাস্টে কি তৈরি হলো, CCl4। তো এই যে CCl4 এখানে কিন্তু কোনো হাইড্রোজেন নাই, হাইড্রোজেন আছে এখানে, কোনো হাইড্রোজেন নাই, তাইলে এটাকে হাইড্রোকার্বন বলো তো? এরা অবশ্যই হাইড্রোকার্বন, কারণ এর উৎপত্তি হয়েছে হাইড্রোকার্বন থেকে। তো এর মধ্যে হাইড্রোজেন না থাকলেও এটা হাইড্রোকার্বন। এবার তোমার কিছু ফাঁকিবাজি বিক্রিয়া প্রকারটা আমি শিখাই দিই, ফাঁকিবাজির ব্যাপারটা সেটা হলো, এই যে আমি মিথেনের সাথে ক্লোরিনের বিক্রিয়া করালাম, তাহলে আমি কি পেলাম, CH3Cl। আমি কিভাবে পেলাম, এখান থেকে জাস্ট আমি একটা হাইড্রোজেন কমাই দিয়ে একটা ক্লোরিন এখানে লাগাইছি। এবার ভালো করে দেখো এই জায়গাটায় এই জিনিসটাকে আমি এখানে লিখছি। এবার দেখো এই পাশে হাইড্রোজেন একটা কমছে, ক্লোরিন একটা বাড়ছে। আবার দেখো হাইড্রোজেন একটা কমছে, ক্লোরিন একটা বাড়ছে। হাইড্রোজেন একেবারে কমে গেছে, ক্লোরিন একটা বাড়ছে। তার মানে বিষয়টা হলো হাইড্রোজেন একটা কমবে, ক্লোরিন একটা বাড়বে। এই বিক্রিয়াটা কিন্তু মাঝামাঝি লেভেলের ইম্পর্টেন্ট। এই যে এটাকে বলা হয় হচ্ছে হ্যালোজেনের প্রতিস্থাপন। হ্যালোজেনের প্রতিস্থাপন, এটা হচ্ছে হ্যালোজেনের প্রতিস্থাপন বিক্রিয়া, বুঝছো? হ্যালোজেনের প্রতিস্থাপন, এই বিক্রিয়াটাকে বলা হয় হ্যালোজেনের প্রতিস্থাপন। আমরা প্রথমে মিথেনকে নিলাম, নিয়ে ক্লোরিনের সাথে বিক্রিয়া করালাম, মিথেনকে ক্লোরিনের সাথে বিক্রিয়া করালাম ইউভি রশ্মির সাহায্যে, ইউভি রশ্মির উপস্থিতিতে। তাহলে নরমালি আমরা CCl3 সিসি CH3Cl এটা পেলাম, CH3Cl তারপরে HCl পেলাম। এরপরে এই যে CH3Cl কে আমরা আবার ক্লোরিনের সাথে বিক্রিয়া যদি করাই তাহলে CH2Cl পাচ্ছি। তার মানে এখান থেকে একটা হাইড্রোজেন কমছে, এখানে একটা ক্লোরিন বাড়ছে। দেখো এখান থেকে এই দেখো এখানে দুইটা ছিল, এখানে একটা, এখানে দুইটা ছিল, এখানে তিনটা। তার মানে একটা কমছে একটা বাড়ছে, একটা কমছে একটা বাড়ছে। এখানে ছিল একটা, এখানে নাই, এখানে ছিল তিনটা, এখানে হলো চারটা, একটা কমছে একটা বাড়ছে। এটাকে বলা হয় তোমার হ্যালোজেনের প্রতিস্থাপন বিক্রিয়া, বুঝছো? আর এই যে এটাকে বলা হয় ক্লোরোফর্ম, এই যে এটাকে বলা হয় ক্লোরোফর্ম, যেটা শুকাই দিলে মানুষ মরে যায়, ধুত্তরি অজ্ঞান হয়ে যায়। তো এটাকে বলা হয় ক্লোরোফর্ম। তো যাই হোক, এটা ইম্পর্টেন্ট না। আচ্ছা ঠিক। উম, এখন কথা হলো যে এরা তো খুব সহজ বিক্রিয়া, বুঝছো? তো এখন এখন ক্লোরিনেশন বিক্রিয়াটা আমি দেখালাম। তো ক্লোরিনেশন বিক্রিয়াটা আমি দেখালাম যে মিথাইল ক্লোরাইড, ক্লোরোমিথেন, বুঝছো? মিথাইল ক্লোরাইড বা ক্লোরোমিথেন CH3Cl, এই যে এটা দেখালাম যে CH3Cl ক্লোরোমিথেন, এই যে ক্লোরোমিথেন CH3Cl ক্লোরোমিথেন। তো মিথাইল ক্লোরাইড বা ক্লোরোমিথেন বলা হয় এটাকে, মিথাইল ক্লোরাইড বা ক্লোরোমিথেন বলা হয়। তো এইগুলা খুব বেশি ইম্পর্টেন্ট না। ক্লোরিনেশনের 2 নম্বর ধাপ, এই যে মিথিলিন ক্লোরাইড ডাইক্লোরোমিথেন, এই যে এটার নাম ডাইক্লোরোমিথেন, আমি যে পড়ায় আসলাম তাই, এটা জাস্ট আমি নামগুলো লিখে দিচ্ছি। আর কোথায় ব্যবহার করা হয়, ডাইক্লোরোমিথেন রং ও প্রসাধনী শিল্পে ব্যবহার করা হয়। তুমি যেহেতু মেডিকেল পরীক্ষা দিবা, খুব ইম্পর্টেন্ট এগুলো, একদম এখন তাই মাথার মধ্যে গেঁথে নাও যে ডাইক্লোরো মিথিলিন ক্লোরাইড ডাইক্লোরোমিথেন কি কি কাজে ব্যবহার করা হয়। বিশ্বাস করো যদি না লাগে মেডিকেলে, আমি কি বলিছি, মেডিকেলে তুমি, আমি তো থাকবোই তোমার সাথে, এবং তুমি অন্য যেখানেই যাও না কেন বা অন্য যেই ভাইয়ের কাছেই যাও না কেন, দেখবা যে এই জিনিসগুলো মেডিকেলে লাগে কিনা, মেডিকেলে এই জিনিসগুলো লাগে কিনা। এই যে ডাইক্লোরোমিথেন, ডাইক্লোরোমিথেন মেডিকেলে আসা প্রশ্ন, বুঝছো? যে ডাইক্লোরোমিথেন কি কাজে ব্যবহার করতে হয়। তো রং ও প্রসাধনী শিল্পে এটা ব্যবহৃত হয়। আরো অনেকগুলো কাজ আছে, হাজারিনাক স্যারের বইয়ে একদম মারাত্মক ভাবে লেখা এগুলা, বুঝছো? হাজারিনাক স্যারের বইয়ে একটা পাস। হ্যাঁ। আচ্ছা, তো এরপরে দেখো এই যে এইটার নাম এই দেখো ট্রাইক্লোরোমিথেন, এই দেখো এই যে এই সেই
পদার্থ, বুঝছো? ট্রাইক্লোরোমিথেন, এই যে একটু আগে তোমাকে বলে আসছিলাম ক্লোরোফর্ম, বুঝছো? ট্রাইক্লোরোমিথেন বা ক্লোরোফর্ম, এই যে ট্রাইক্লোরোমিথেন বা ক্লোরোফর্ম, এটা হচ্ছে চেতনানাশক, চেতনানাশক হিসেবে ব্যবহার করা হয়। এই যে ট্রাইক্লোরোমিথেন বা ক্লোরোফর্ম, এটা চেতনানাশক। এই যে কার্বন টেট্রাক্লোরাইড, বুঝছো? কার্বন টেট্রাক্লোরাইড, এই যে CCl4 কার্বন টেট্রাক্লোরাইড, এটা হচ্ছে ড্রাই ওয়াশ, ড্রাই ওয়াশের ক্ষেত্রে ব্যবহার করা হয়। ড্রাই ওয়াশের দ্রবক হিসেবে কার্বন টেট্রাক্লোরাইড ব্যবহার করা হয়। হিসাব এত বেশি 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 ইম্পর্টেন্ট এগুলো, মারাত্মক মারাত্মক লেভেলের ইম্পর্টেন্ট। তুমি যদি এই জিনিসগুলা, তোমার যদি এসএসসি তে কম লাগবে, এই যে তোমার টেট্রাক্লোরোমিথেন বা কার্বন টেট্রাক্লোরাইড, বুঝছো? এই জিনিসগুলা তোমার এই এসএসসি তে দেখা যাচ্ছে লাগবেই না, যে ওই কার্বন টেট্রাক্লোরাইড এর কাজ কি, মানে কি কাজে ব্যবহার করতে হয়, এগুলো লাগবে না তোমার এসএসসি তে, আমি আগের থেকে বলে দিচ্ছি, এগুলো টোটালি লাগবে না। এই যে ক্লোরোফর্ম, ক্লোরোফর্ম চেতনানাশক হিসেবে ব্যবহার করতে হয়, এটা অল্প একটু লাগতে পারে। কিন্তু এই যে মিথিলিন ক্লোরাইড, ডাইক্লোরোমিথেন, এটা কি কাজে লাগবে? জীবনেও তোমার এসএসসি পরীক্ষা আসবে না। কিন্তু মনে রেখো, এই প্রত্যেকটা প্রশ্ন কিন্তু মেডিকেলে কমন প্রশ্ন, বুঝছো? আসার প্রশ্ন। যাই হোক, জি আন্টি। আমার ফোন নেটওয়ার্ক নেই। আন্টি অফলাইন হয়ে গেছিল, আন্টি এই অনলাইন করে দিছি। অফলাইন করে করা ওই হয়ে গেছিল, কিভাবে জানো? আমি অনলাইন করে দিছি আন্টি, এবার কল দেন, আমি আম্মুকে দিয়ে দেবো। ও আচ্ছা, এই যে আম্মুকে দিয়ে ফোন, আম্মুকে দিয়ে আম্মুর বল কল দিচ্ছি, বলো। আচ্ছা থাক, সমস্যা নেই। না না, দেখ না, একবারে শেষ করবো। না, এই এই জৈব রসায়ন আমি কি পাগল নাকি তোমার আমি একদিনে শেষ করাবো? এটা শেষ করলে তোমার মাথায় কিছু থাকবে নাকি আমি কিছু পড়াইতে পারবো? এটা একদিনে শেষ করানোর জিনিস নাকি? এখন কথা হলো অ্যালকিন। তো অ্যালকিন, অ্যালকিন তো নর্মালি তুমি জানো অ্যালকিনের সাধারণ সংকেত হলো CnH2n। অ্যালকিনের সাধারণ সংকেত তো তুমি নর্মালি জানো যে CnH2n, এটা হচ্ছে অ্যালকিনের সাধারণ সংকেত, এটা তো তুমি নর্মালি জানো। অ্যালকিনের সাধারণ সংকেত হলো CnH2n। এটা এটা না জানার কিছু নাই, এটা খুব সহজ একটা বিষয়। এই অ্যালকিন যে নর্মালি অলিফিন বলা হয়, বুঝছো? অলিফিনও বলে অনেকে, অলিফিন। অ্যালকিন যে অলিফিন বলা হয়, অলিফিন মানে অয়েল ফর্মিং, মানে যেটা তেল তৈরি করে। তাইলে অ্যালকিন কি করে? তেল তৈরি করে, তাই এটাকে বলা হয় অলিফিন, বুঝছো? অলিফিন, এটা তেল তৈরি করে, তাই এটাকে বলা হয় অলিফিন। আচ্ছা, দেখো নিম্নতর যে অ্যালকেন গুলো আছে ওইগুলো হ্যালোজেনের সাথে বিক্রিয়া করে তেল তৈরি করে, বুঝছো? এই জন্য এটাকে বলা হয় অলিফিন। তো এই অ্যালকিন গুলো তোমার তেল তৈরি করে, তাই এটাকে নর্মালি অলিফিন বলা হয়। আচ্ছা, অ্যালকিনের প্রস্তুতি যদি বলি, যে ইথাইল ক্লোরাইড, ইথাইল ক্লোরাইড, এই যে ইথাইল ক্লোরাইড CH3CH2Cl, এর সাথে তুমি যদি সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া দাও, তাইলে তোমার অ্যালকিন তৈরি হতে পারে, অ্যালকিন তৈরি হতে পারে, বুঝছো? এর পরবর্তীতে ভালো করে দেখো, এই যে প্রস্তুতিগুলো কিন্তু খুব ভালো করে মাথায় রাখতে হবে, কোন জায়গা থেকে কোন জায়গায় যাইতে হয়, এটা খুব বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, অ্যালকিন প্রস্তুতি ধাপ 2। তো আমরা যদি বলি যে এখানে আছে হচ্ছে অ্যালকোহল, তো অ্যালকোহলের সাথে যদি আমরা সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া দিই, তাইলে আমাদের অ্যালকিন হইতে পারে। অ্যালকোহলের সাথে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া দিলে অ্যালকিন হইতে পারে, এটা ইম্পর্টেন্ট, এই বিক্রিয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট, বুঝছো? এখানে সালফিউরিক অ্যাসিড নিরোধক বা পানি শোষক হিসেবে কাজ করে, সালফিউরিক অ্যাসিড নিরোধক বা পানি শোষক হিসেবে কাজ করে, বুঝছো? আচ্ছা, 10 মিনিট পরে আমরা শেষ করব। আচ্ছা, এরপরে যদি বলি হাইড্রোজেন সংযোজন, হাইড্রোজেন সংযোজন যে বিক্রিয়াটা, এইটা আমি কিন্তু পড়াই আইছি তোমাকে। এই যে CH2 মানে এটা ইথিন, এটার সাথে হাইড্রোজেন বিক্রিয়া করলে, হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করলে বন্ড ভেঙে এটা হয়ে যায়, এটা পড়াইছি আমি তোমাকে নর্মালি। এটা খুব বেশি ইম্পর্টেন্ট কিছু না, কিন্তু কথা হলো এটা কোন কাজে ব্যবহার করতে হয়? এই বিক্রিয়া দ্বারা
উদ্ভিজ্জ তেল থেকে বনস্পতি ঘি তৈরি করা হয়। উদ্ভিজ্জ তেল থেকে বনস্পতি ঘি তৈরি করা হয়। আচ্ছা, তো এখন রাসায়নিক ধর্ম পানি সংযোজন দেখো, এই যে আমাদের নর্মালি ইথিনের সাথে দেখো, ইথিনের সাথে পানির সংযোজন বিক্রিয়া করলে বা পানির বিক্রিয়া করাইলে এখানে আমাদের নর্মালি কি তৈরি হয়, আমাদের এখানে CH3CH2OH, তার মানে এখানে ইথানল তৈরি হয়। ইথানল তৈরি হয়, বুঝছো, ইথানল তৈরি হয়। এখন ইথানল কি জিনিস সেটা আমরা সামনে আলোচনা করব, বাট তোমার আমি নর্মালি বলি যে ইথানল অ্যালকোহল তৈরি হয় কিসের সাথে, হচ্ছে CH2CH2, মানে এর সাথে যদি পানি যুক্ত করি তাহলে নর্মালি আমার ইথানল তৈরি হয়, যেটা পরিবেশ বান্ধব জ্বালানি, বুঝছো, পরিবেশ বান্ধব জ্বালানি, কথা বুঝছো? আচ্ছা, এরপরে আমরা যদি বলি অসম্পৃক্ততার পরীক্ষা। অসম্পৃক্ততার পরীক্ষা, আচ্ছা অসম্পৃক্ততার পরীক্ষা আজকে না, অসম্পৃক্ততার পরীক্ষা আজকে না, অন্য অসম্পৃক্ততার পরীক্ষা আজকে না, অসম্পৃক্ততার পরীক্ষা অন্য একদিন, বেয়ার পরীক্ষা। নিশাদ, আমি কিন্তু খুব আস্তে আস্তে আগাচ্ছি, আমি কিন্তু খুব স্লো স্লো আগাচ্ছি, কিন্তু মাথায় রাখো একটা জিনিস, মাথায় রাখো আমি আগানোর সাথে সাথে তুমি যদি আগাইতে না পারো তাহলে তোমার কপালে বিশাল দুঃখ আছে, আমি যদি আগানোর সাথে সাথে তুমি না আগাইতে পারো তাহলে তোমার খুব বিশাল দুঃখ আছে, বুঝছো? আর আজকে তোমার হচ্ছে একটু পরে আমি প্রশ্ন দিয়ে দেবো, পরীক্ষাটা দিয়ে আমাকে কালকে বিকালের মধ্যে সাবমিট করে দিও, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, আর শোনো, সাবমিট করবা অঙ্ক কিভাবে জানো? অঙ্কের যে অ্যান্সারটা, হ্যাঁ, এই অ্যান্সারটা তুমি খুব ভালোভাবে মানে বড় করে বড় মার্ক করে অ্যান্সারটা লিখবা, যে অ্যান্সার এইটা, অ্যান্সার এইটা, বুঝছো, অ্যান্সার এইটা, অ্যান্সার গুলো বড় করে লিখবা, তাইলে আমার দেখতে সুবিধা হবে। বুঝিনি। তোমার একটা ম্যাথ করলে করে তোমার অ্যান্সার যেটা বেরোলো এটা তুমি বড় করে লিখবা, যে উত্তর, উত্তর এত। মানে উত্তরের সাইডে, মানে হ্যাঁ, অ্যান্সার লিখে লিখবা, উত্তর লিখে এটা একটু বড় করে মার্ক করবা যাতে আমি বুঝতে পারি। বুঝিনি, আপনার জন্য একটু জিজ্ঞাসা করি। ওরে বাবা, অ্যান্সার লিখবা বড় করে। এইভাবে ওটাই হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ শেষ। ক্লাস দেবেন, হুম, ক্লাস দেবেন না। রেকর্ড